আমরা পৌঁছে গেছি আগ্রা ফোর্টে। সেই ছোট্টবেলার ছড়া বাবার হলো আবার চর সারিল ঔষধের, বাবার থেকে ঔরঙ্গজেব। প্রতিটি মুঘল সম্রাট তাদের জীবনকালের কিছুটা সময় কাটিয়ে গেছেন এই ফোর্টে। এ এক এমন ফোর্ট যা মুঘলরা তৈরি করলেও তা সমান তালে ব্যবহার হয়ে আসছে সেই মুঘল থেকে ব্রিটিশ বা মনমোহন থেকে মোদি আমলেও। এই ফোর্ট যেমন সাক্ষী থেকেছে মুঘলদের গৌরবময় ইতিহাসের, তেমনই সাক্ষী থেকেছে তাদের অন্ধকার দিকগুলিরও। তাহলে চলুন সাক্ষী হই সেই জীবন্ত ইতিহাসের। এবার এই সব ঐতিহাসিক জায়গাগুলো গাইড ছাড়া তো দেখা যায় না। এখানের গাইড বলছে 1475 টাকা। তাই জন্য আমরা দেখছি এখন এদিক ওদিক গাইডের সাথে কথা বলছি, দেখা যাক গাইড পাই কিনা। গাইড ছাড়াও ঘোরা যাবে না, কিছুই বুঝতে পারবো না, আবার গাইড নেওয়াও যাচ্ছে না। কি বললো এই লোকটা লাস্টে? ও বললো শেষে যে দুটো ফ্যামিলি মিলে 400 করে 800 দিতে হবে, তাহলে যাবে, নাহলে যাবে না। তবে সমূহ ঝক্কির পর সেই ফ্যামিলি 400 টাকা দিতে রাজি না হওয়ায় আমরাই 500 টাকা দিয়ে বেরিয়ে পড়লাম ফোর্টের গাইডেড ট্যুরে। এই কেল্লার মধ্যে একসময় ছিল মুঘল সাম্রাজ্যের প্রতিটি সম্রাটের মহল। তবে আমরা আমাদের গাইডেড ট্যুর শুরু করব জাহাঙ্গীর মহল দিয়ে। কত একর জমির ওপর তৈরি হয়েছে এই আগ্রা ফোর্ট? 95 একর। তার মধ্যে পুরোটাই মানে মানে পুরোটাই আর্মির ব্যারাকের ভেতরেই আছে। আর মনে হয় 25% মতো আমরা দেখতে পারি। এবার আর্মির ব্যারাকের মধ্যে যেটা সব থেকে মজার ব্যাপার, সেই ব্যারাকে যেমন মুঘল সাম্রাজ্যের আর্মিরাও থেকেছে, তেমন ব্রিটিশরা আসার পর ব্রিটিশ আর্মিরাও থেকেছে, আর এখন থাকছে ইন্ডিয়ান আর্মি। মানে সেই পিঁড়িদের পিঁড়ি হয়ে চলে আসছে ব্যাপারটা, আর ওগুলো এখনও ইনট্যাক্ট আছে, ওখানে আমাদের অ্যাক্সেস নেই। এই যে পেছনে দেখা যাচ্ছে ওই ব্যারাকটা, ওইদিকে আমাদের যাওয়া যায় না। এই যে এই পাশের যে জায়গাটা, এটাই আমরা শুধু দেখতে পারবো। জাহাঙ্গীরের দরবারে ঢুকছি আমরা। তবে জাহাঙ্গীর মহলে ঢোকার মুখেই দেখতে পেলাম এই বিশাল এক গোলাকৃতি জিনিস। আর গাইডকে জিজ্ঞেস করতে তিনি বললেন এটি নাকি জাহাঙ্গীরের জাকুজি। এটা ভেতরেই ছিল, বাইরে তো কেউ স্নান করবে না, ভেতরেই থাকতো। কিন্তু গভর্নমেন্ট সবাইকে দেখানোর জন্য, ট্যুরিস্টদের দেখানোর জন্য এখন এটাকে বাইরে এনে রেখেছে। আর জাহাঙ্গীর মহলে ঢুকেই দেখতে পেলাম রংমহল। এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, এখানে ডান্স আর নানা রকমের পারফরমেন্স, সব বাইরে থেকে সব নর্তকীরা এসে পারফর্ম করতেন। আর ওখানে সব এই যে রাজা মহারাজারা গেস্টরা বসে থাকতেন আর দেখতেন। এখানে এই যে এইটা হচ্ছে স্টেজ ছিল, এখানে পারফরমেন্স সব দেখতেন। এই আর্কিটেকচারটার মধ্যে ইন্ডিয়ান টাচও পাওয়া যাচ্ছে, কারণ এটা হচ্ছে ইন্ডো পার্সিয়ান আর্কিটেকচার। চলো তাহলে এগোনো যাক সামনের দিকে, দেখি আরো কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের ইতিহাসবিদ আবার তখন কোনো এসি ছিল না, রাজারা গরমে কষ্ট পাওয়ার সাথে এই জন্য এখানে এসি ছাড়াই, ইলেকট্রিক ছাড়াই এসি চালানোর ব্যবস্থা করেছে। এই ওয়ালের ওই যে উপরে একটি ট্যাঙ্কি রয়েছে, ওই ট্যাঙ্কিতে জল থাকতো এবং সেই জল ওই ঘরের চারদিকে দেওয়ালের মধ্যে দিয়ে পড়তো। দেওয়াল ভরা থাকতো, দুটো ওয়াল, ওই দুটো ওয়ালের মধ্যে দিয়ে জল থাকতো আর ঘর ঠান্ডা থাকতো। আর যে জলটা সরবরাহ করে ঘরগুলোকে ঠান্ডা রাখা হতো, মানে যে কুয়োটা, সেই কুয়োটা এক্স্যাক্টলি এখানে ছিল। আর এই সিস্টেমটা বাবরের আমলে ছিল, কিন্তু তারপর শাহজাহানের আমলে এখানে আবার বড় বড় বিল্ডিং গড়ে উঠলো, বড় বড় দেওয়াল, তখন আর কি এই কুয়োটা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়ো থেকে 3 তলা উপরে যে ওই বাবা যেটা দেখালো আর কি ট্যাঙ্কটা, সেখানে ব্লক মানে তোমার গরু ফরু বড় বড় সার ফার দিয়ে জলটা তোলা হতো ওপরে দিয়ে, সেখান থেকে চারিদিকে যে পাইপগুলো লাগানো ছিল, টোটাল 27টা পাইপ ছিল মোটা মোটা, সেগুলোর মধ্যে জলগুলো ভরা হতো, দিয়ে ঠান্ডা রাখা হতো। যে বললো বাবা ওই ন্যাচারাল এয়ার কন্ডিশনের ব্যাপারটা, ট্যাঙ্ক থেকে জলটা গোটা দেওয়ালগুলোতে ছড়িয়ে দিয়ে ব্যাপারটাকে ঠান্ডা রাখে, ঘরটাকে ঠান্ডা রাখে। তো কোন ঘরটাকে? সেই ঘরটাই। এই ঘরটাকে এখন হাওয়া মহলও বলা হয়। কারণ কি, মানে পুরো যে দেওয়ালটার ভেতরটা হলো,
দেওয়ালের ভেতর দিয়ে জলগুলোকে পাস করানো হতো। তো এখন তো সেটা শুকনো, তো সেখানে এখন সেই হাওয়া দিয়ে এখন কথা পাস করে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম ইয়ের ভেতর দিয়ে আওয়াজটা আসছে, দেওয়ালের ভেতর দিয়ে আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, ইমা দারুণ লাগছে, দারুণ। ওই আমরা দেখালাম সেই প্রসেসটা, মানে আর এতটা পরিষ্কারভাবে কথাটা আওয়াজটা শোনা যাচ্ছে ওই দেওয়াল দিয়ে ট্রাভেল করছে যে মানে সত্যি অবাক করা। এবং কি এই যে ঘরটার মধ্যে কোনো আওয়াজ নেই, মানে ওখানে প্রিয়াঙ্কা ফিসফিস করে কথা বললো, আমার কাছে গিয়ে কথাটা শোনা যাচ্ছে, কিন্তু ঘরে কোনো কথা নেই। ওই যে দেওয়ালের কান আছে, অনেকটা সেরকম ব্যাপার আর কি। এই দেওয়ালগুলোর সবার কান আছে। জাহাঙ্গীর মানে পদে আসনে বসার পরেই সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা চেন বেঁধেছিল আর কি যমুনা নদী পর্যন্ত। সেটা কেন, যাতে সাধারণ মানুষ তারা যাতে জানে যে হ্যাঁ আমি জাহাঙ্গীর আছি, যে কোনো সময় তাদের কাছে যদি কোনো প্রবলেম হয় জাস্টিসটা পাওয়ার জন্য এখানে এসে ওই বেলটা বাজাতো, যাতে ডাইরেক্ট জাহাঙ্গীরের কানে খবর যায় কি রাজার কাছে, একদম ফ্রি অফ কস্ট, মানে জাস্টিস সবার আগে। ওই যে বায়াসনেসটা যাতে না থাকে, কোনো হিপোক্রিসি যাতে না হয়, সেই জন্য জাহাঙ্গীর এটা করেছিলেন। এবং এটা মানে ভারতের ইতিহাসের একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর ভালো কাজগুলোর মধ্যে একটা। এবং এটি যে মিথ সেটা না, এখানে বিভিন্ন যে পর্যটকরা তখনকার দিনে 1640 খ্রিস্টাব্দে মিস্টার হকিন্স ছিলেন একজন পর্যটক, তিনি এটা নিজের স্বচক্ষে দেখেছেন, যেটা তার লেখা থেকে পাওয়া যায়। এবং বিভিন্ন ছবি তখনকার দিনের আর্ট ওয়ার্কসের মধ্যেও এই চেনটার উল্লেখ আমরা দেখতে পাই। শাহজাহানের 2 কন্যা ছিলেন, তো এটা হচ্ছে ছোট কন্যা রোশনারা যে ছিল তার এটা বাড়ি, সে এখানে থাকতো। আর এর উল্টো পাশেই এখানে থাকতেন শাহজাহান। আর হয়তো এই জানলা দিয়েই তিনি উপভোগ করতেন তার নির্মিত সেই আশ্চর্য ইমারত। এখন কোথায় এলো? কনিষ্ঠ কন্যা রোশনারা বিবি ওই দিকে ছিল, রোশনারার পাশে শাহজাহানের বেডরুম, এবং তার পাশে এখানে আছে জাহানারা আর কি তার ঘর। এবং তার পাশেই আমরা দেখতে পাবো শাহজাহানকে যেখানে বন্দি করে রাখা হয়েছে, নজরবন্দি, সেই ঘর। আর এখান থেকেই দেখো শুরু হয়ে গেল কিন্তু হোয়াইট মার্বেল। আর আমরা জানি তাজমহলও হোয়াইট মার্বেলের, মানে শাহজাহানের কাজগুলো বেশিরভাগই হয়েছে হোয়াইট মার্বেলের উপরে। তার আগে মানে বাবর, হুমায়ুন, আকবররা মেনলি রেড স্টোন দিয়ে কাজ করেছে। রেড স্টোনের যত জিনিসপত্র দেখা যায়, ইনফ্যাক্ট এই যে আমরা এর আগে দেখালাম জাহাঙ্গীরের মহলটা দেখালাম, ওটা রেড স্টোন। এবং সেখান থেকে যখন উন্নত হতে মানে যখন পরের জেনারেশন এলো, তারা এই হোয়াইট মার্বেলে কাজ করা শুরু করলো। তো এগুলো সব হোয়াইট মার্বেলের কাজ এখন শুরু হচ্ছে। জাহানারা বিবির ঘর ছাড়িয়েই আমরা চলে এলাম মুথাম্মান বুর্জে। মানে এই সেই জায়গা যেখানে শাহজাহানকে লাস্ট তার জীবনের শেষ 8 বছর নজরবন্দি করে রেখেছিলেন তার কনিষ্ঠ পুত্র ঔরঙ্গজেবকে জানি আমরা কতটা স্বৈরাচারী একজন শাসক ছিলেন, এবং তিনি তার 3 ভাইকেও হত্যা করেছিলেন এই গদির লোভে। এবং মনে করা হয়, মানে ইতিহাস বলে যে তিনি তার বাবা মানে শাহজাহানকে এখানে বন্দি করে রেখেছিলেন। তার যে কারণটা অদ্ভুত। কীরকম অদ্ভুত? ঔরঙ্গজেব ছোট থেকে দেখেছিলেন যে শাহজাহান কিভাবে 22 বছর ধরে প্রায় 20,000 শ্রমিককে নিয়ে প্রায় হাজার মানুষের মানে শ্রমিকের জীবনদানকে সহ্য করে এই তাজমহলটা নির্মাণ করেছেন, এবং যার তখনকার কস্টিং হয়েছিল 50 লক্ষ স্বর্ণ মুদ্রা। তো এবার শাহজাহান ঠিক এই তাজমহল শেষ হওয়ার পরে তার আবার মনে হয় যে তাজমহলের ঠিক উল্টো দিকে মানে যমুনা নদীর ওই পারে যেটা এখন মেহতাববাগ, সেখানে ব্ল্যাক কালারের আরেকটি তাজমহল বানাবে, সেটি হবে তার নিজের জন্য। সাদাটিতে মমতাজ শায়িত থাকবেন এবং ব্ল্যাকটিতে শায়িত থাকবেন শাহজাহান নিজে। তো এবার এই যে ওয়েস্ট অফ মানি সেটাকে থামানোর জন্য লাস্ট 9 বছর বা লাস্ট 8 বছর ঔরঙ্গজেব শাহজাহানকে এখানে বন্দি করে রেখেছিলেন, নজরবন্দি করে রেখেছিলেন, এবং নিজে হয়ে গেছিলেন এখানকার এই সালতানাতের সম্রাট বা নবাব। এই যে মুতাম্মান বুর্জ না কি বললাম আর কি,
মানে এই যেখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল এটি কিন্তু ভয়ঙ্কর এক্সপেন্সিভ একটা জায়গা, ভয়ঙ্কর এক্সপেন্সিভভাবে নির্মাণ করা হয়েছে। এবং যে ইনলে ওয়ার্কগুলোর কথা আমি বলছিলাম ওই যে তাজমহলে, সেই ইনলে ওয়ার্ক এখানে খুব কাছ থেকে দেখা যায়। এবং এখানে এখনও দেখা যায় বিভিন্ন রকমের লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের জেমস প্রিসিয়াস স্টোন এখানে ইউজ করা হয়েছে এই যে এখানকার নকশাগুলো করার জন্য। এই যে পিছনে যে মানে মহলটা আর কি, যেখানে লাস্ট 8 বছর ছিলেন শাহজাহান, সেখানেই তার মানে ন্যাচারাল ডেথ হয়েছিল, স্বাভাবিক মৃত্যু। এবং স্বাভাবিক মৃত্যু হওয়ার পর ঠিক এখান দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল তাজমহলে। এখান দিয়ে কোথা দিয়ে, মানে অদ্ভুত ব্যাপার, তাজমহল সেই অনেকটা দূরে, কিন্তু তাজমহলের সাথে এখানে সুড়ঙ্গ দিয়ে কানেকশন ছিল। এবং সবথেকে বড় ব্যাপার কি, শাহজাহানকে কিন্তু ঔরঙ্গজেবও নিয়ে যাননি, তার যে জাহানারা, যে তার বড় মেয়ে, যে তার এই 9 বছর দেখাশোনা করেছিলেন, তিনিই তাকে এই সুড়ঙ্গ দিয়ে নিয়ে গেছিলেন সেই তাজমহলে ওই মাটি দিতে, সমাধি দিতে। আর এই যে মিনা মসজিদ, টোটাল 3টে মসজিদ আছে, তার মধ্যে মিনা মসজিদ যেটা আর কি দিওয়ানে খাসের পাশেই, সেখানে ওই বন্দি থাকাকালীন অবস্থায় শাহজাহান নামাজ পড়তে আসতেন, 5 বার এখানেই নামাজ পড়তেন। এবং এটি শাহজাহানের পার্সোনাল মসজিদ ছিল। আর সেই করে এখান থেকে আমরা চলে এলাম দিওয়ানে খাসে। দিওয়ানে খাস মানে বুঝতেই পারছো, যারা স্পেশাল, যারা এই রাজ্যপাট সামলাতেন রাজার হয়ে, সেই সব মানুষদের সাথে কথোপকথন হতো এই দিওয়ানে খাসে। এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল আর কি, এখানে শুধু তার রাজ্যের বা তার রাজ্যপাটের স্পেশাল মানুষরাই এখানে আসতেন। হ্যাঁ, তো যেমন বললাম, এই দিওয়ানে খাসে রাজার বিশেষ মানুষরাই, রাজার কাছের মন্ত্রীরাই এসে মিটিং করতেন আর কি। তো এখানে বসতেন রাজা। এই যে কষ্টি পাথর, কালো রঙের পাথরের যে স্টেজটা দেখতে পাচ্ছ, বসার জায়গাটা, সেখানেই বসতেন রাজা। আর ঠিক অপোজিট পাশেই বসতেন এই রাজার রাজ্যের প্রধানমন্ত্রী, আর হতো তাদের কথোপকথন রাজ্য সম্পর্কে, রাজ্য পাঠ সম্পর্কে। আর এই যে লনটা দেখতে পাচ্ছ, এখানেই বসতো সেই মিনা বাজার, এখান দিয়ে রাজা দেখতেন আর ওখান দিয়ে রানীরা দেখতেন। আর এটা আরেকটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে আসতেন আর মাঝরাতে বসতো, যাতে রানীরা আসতে পারে দিনের আলোতে, রানীদের যাতে কেউ না দেখতে পারে, তাই মাঝরাতে বসতো এই মিনা বাজার। দেখালাম তোমাদেরকে দিওয়ানে খাসে যেখানে রাজা বসতেন। আর ঠিক দেখো উল্টো পাশে দেখা যাচ্ছে আরেকটা দরজা, এই দরজা দিয়ে বেরোলে দিওয়ানে আমে পৌঁছে যাওয়া যায়। রাজা বসবেন, এখান দিয়ে বেরিয়েই রাজা সিংহাসনে ডিরেক্ট বসে যাবে আর এরকম একটা পর্যায়ে জায়গাটা করা আছে, পেছন দিয়ে নিয়ে গেলে দেখতে পাবে। তখন আমরা যাচ্ছি এখন দিওয়ানে আমের দিকে, মানে আম জনতার সাথে যেখানে পরিচয় হতো, মানে কথোপকথন হতো রাজা। এর আগে দেখলাম দিওয়ানে খাস, এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে দিওয়ানে আমের দিকে। কোথায় আছো? কোথায় আছি বল তুই, আমার পা ব্যথা করছে ওই জন্য বলতে পারছি না। আমরা এখন আছি দিওয়ানে আমে, অর্থাৎ যেখানে রাজার আন্ডারে যে সব সাধারণ মানুষরা আছে রাজার রাজত্বে, প্রত্যেকটা মানুষ যেখানে অ্যালাউড, যেখানে প্রত্যেকটা মানুষ এসে নিজেদের কষ্টের কথা, নিজেদের ইনজাস্টিসের কথা বা কোনো কিছু রাজার সামনে তারা পেশ করতে পারতেন। এখানে বসতেন রাজা, আর এখানে বসতেন প্রধানমন্ত্রী, চারপাশে সভাসদরা থাকতেন, আর একদম ওইখানে থাকতেন জনসাধারণ, মানে সাধারণ মানুষ, যারা নিজেদের বক্তব্য নিয়ে আসতেন রাজার কাছে, নিজেদের বক্তব্য পেশ করতেন রাজার কাছে, আর রাজা সবার কথা শুনতেন। তাই এটা দিওয়ানে আম। আর এখানে শুটিং হয়েছিল যোধা আকবরের সেই গানটা। আলিমুর শান শাহনশাহ হর বারবা হামেশা হামেশা সালামত রহে। আমরা এখান দিয়ে উঠলাম, উঠে এই যে প্রথমে দেখলাম জাহাঙ্গীরের মহল, এবার জাহাঙ্গীরের মহল ক্রস করে আমরা ওই দিকে চলে যাই এবার আকবরী মহলের দিকে। আমরা চলে এসেছি আকবরী মহলে, মানে বিশেষ আর বেঁচে নেই, প্রায় ধ্বংসাবশেষই দেখতে পাচ্ছি, তাই জন্য হয়তো গাড়িটা ঘুরে দেখায় না, কিন্তু আমরা চলে এসে একটু দেখছি। কিছু কিছু জায়গায় বেঁচে আছে। এই যে আমি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এই যে আর্কিটেকচারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চোলদের আর্কিটেকচার। এই যে সাইডে এরকম করে বেরিয়ে থাকাটা, এই
মানে এটা ইন্দো পার্সিয়ান বল। ইন্দো পার্সিয়ান আর্কিটেকচারগুলো। এখানে আমরা আরও দেখেছিলাম একটি বাউলি, যা আকবরী বাউলি নামে পরিচিত। এখানে শেষ হয়েছিল আমাদের আগ্রা ফোর্ট ঘুরে দেখা। এবার আমরা ফোর্ট থেকে বেরিয়ে যাব এই হাতি গেট বা এলিফ্যান্ট গেট দিয়ে। এই যে তুমি হাতুয়া গেট, হাতি গেট বা এলিফ্যান্ট গেটের সামনে দাঁড়িয়ে আছো, কেন এই গেটটার নাম এলিফ্যান্ট গেট? দেখো মানে গেটের মাঝখানে যেমন ওই আমরা এনিম্যাল হাউসে ঢোকার আগে একটা মানে একটা এরিয়া থাকে না, কি বলে ওটাকে জানো, ইনভেন্টরি এরিয়া না কি একটা, ওই রকম মানে ওই দিক দিয়ে ঢুকে মাঝে একটা জায়গা, আবার তারপর একটা গেট, মানে ওখানে জায়গা করা আছে যাতে লোকজন ওখানে ফুল টুল দিয়ে রাজার স্বাগত করবে। মানে হাতিটা ফার্স্টে উঠবে, উঠে এখানে সে দাঁড়াবে, চারিদিক থেকে ফুল দিয়ে নিচে ঢোল টব্বর দিয়ে তার স্বাগত করা হবে, করে তারপরে আবার রাজা এখান দিয়ে এগিয়ে যাবে দেওয়ানে আমের দিকে। তো কত টাকা খরচা হয়েছে আমাদের? আমাদের তো খাতায় লেখা আছে, টোটাল করিনি। টোটাল করনি? না, ওকে। সব শেষ করে সন্ধ্যাবেলায় টোটাল করবো, টোটাল করে তারপর জানিয়ে দেবো কত টাকা। কিন্তু আমি তো এখানেই বড় দুটো খরচ দেখতে পাচ্ছি, একটা 500, একটা 250, 750 টাকা আমাদের গাইডের পিছনেই খরচ হয়ে গেছে সারাদিনে আজকে আগ্রা সফরে। গাইড না নিলে 750 টাকা বাঁধবে। গাইড না নিতে ইচ্ছা করে, যে টাকার কোনো প্রবলেম থাকে, তাহলে 750 টাকা অ্যাটলিস্ট বাঁচানো যায় এই trip কিন্তু থেকে। গাইড ছাড়া এটা দেখা মানে বেকার, মানে ওই পাথরের কয়েকটা ইমারত দেখে কোনো লাভ নেই। গাইড যখন বলবে এটা শাহজাহান, এটা মমতাজ, এটা এই, তখন ওটা জিনিসটার দাম বেড়ে যায়, এই আর কি। তো তাহলে এবার যদি গাইড না নিতে চাও, আর যদি তুমি বাঙালি হও, তাহলে তোমাকে কি করতে হবে? স্ট্রাগলিং সোলসের এই ভিডিও পোর্শনটাকে দেখবেন এবং হাতে নিয়ে কাইন্ডলি এই আগ্রা ফোর্টে ঢুকবেন, তাহলে আর আপনাকে গাইড নিতে হবে না। সলিউশন আমরা দিয়ে দিয়েছি। আমরা আগ্রা ফোর্ট থেকে এসেছি সদর বাজার, আর একটা ঘোরার জায়গা আগ্রাতে। আপনারা যদি চাইছেন শপিং করতে, এখানে ধর্মতলার মতো রোড সাইডে সব দোকান বসে আছে। আই থিঙ্ক বার্গেনিং খুব ভালোভাবে করা যাবে, পেয়ে যাবেন দারুণ দারুণ জিনিস, শীতের পোশাক আশাক, খাবার দাবার, মানে স্ট্রিট ফুডে ভর্তি, যেরকম কি বলবো ধর্মতলা, কিন্তু এটা একদম মিনি ধর্মতলা। ধর্মতলা বিশাল বড় সেরকম না, মিনি ধর্মতলা হয়ে আছে এই আগ্রার সদর বাজার। এই সদর বাজারে অনেক বিদেশি দেখতে পাচ্ছি। এই বিদেশিদের জন্য সব নানা রকমের এখানে যে লেন কারিগরিটা দেখা যায় আগ্রার বিখ্যাত, সেই সব দোকানপত্র দেখতে পাচ্ছি। তারপর মেহেন্দি তো লাইন করে দেখবে বিদেশি। আজকে দুটো বিদেশিকে দেখলাম পুরো শাড়ি টিকলি সব পুরো ঘুরে বেড়াচ্ছে, মানে ইন্ডিয়া এসছে মানে ইন্ডিয়ান টাইপের সাজ। যাই হোক, আরেকটু এগিয়ে যেতেই খুঁজে পেলাম এই খাবারের গলি, যেখানে চেখে দেখতে পারেন বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডস। সারাদিন আগ্রা ঘোরার পরে আমরা কোথায় এলাম? আমরা এসেছিলাম সদর বাজার। সদর বাজারটা বেশ একটা হ্যাপনিং টাইপের জায়গা। কয়েকটা গলি আছে যেখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায়, আর কয়েকটা গলি আছে যেখানে জুতো পাওয়া যায়, একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে সাইকেল পাওয়া যাচ্ছে। যাই হোক, বেশ ভালো সুন্দর জায়গা। আর প্রিয়াঙ্কা ওইদিকে তাকিয়ে বসে আছে, আমরা ফিরে যাচ্ছি এখন। অনেক হয়ে গেছে মোটামুটি। আমরা এই প্রিয়াঙ্কা ম্যাপ দেখলো, বলছে আমরা 17 কিলোমিটার মতো হেঁটেছি আজকে, আর বাকিটা অটোতে ঘুরেছি। তাহলে এটুকুই আজকের মতো। ভালো থাকবেন, সুখে থাকবেন। যাচ্ছি এবার আলোয়ারের উদ্দেশ্যে। শেষ করলাম আমাদের আগ্রা সফর।